সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাউথ এশিয়ায়। আজকে আমরা আলোচনা করব আহ, অবরোধবাসিনীর স্বপ্ন এবং বেগম রোকেয়া এই বিষয়ে। বেগম রোকেয়া নামটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বল্লরী সেন, উনি একজন কবি, প্রাবন্ধিক। আমাদের সঙ্গে আছেন মুস্তফা আহমেদ মুর্শেদ, কবি, কথা সাহিত্যিক, আর সাবেক জার্মান কূটনীতিক, আর রাজনীতি বিশ্লেষণের কাজও করেন। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা যদি আলোচনাটা শুরু করতে পারি এইভাবে, আমার মনে হয় যে অধ্যাপক বল্লরী সেন, তার সঙ্গে কথা বলার সময় কিন্তু আমরা আজকের এই আলোচনার শিরোনামটি পেয়ে যাই। উনি বেগম রোকেয়া সম্পর্কে পড়াশোনা করছেন এবং বললেন যে সুলতানার স্বপ্ন ওনাকে মুগ্ধ করে রেখেছে। তো অধ্যাপক বল্লরী সেন, আপনি যদি আজকের আলোচনাটা সূত্রপাত করেন এভাবে যে কোন দিক থেকে আপনি রোকেয়ার রচনাকে প্রাসঙ্গিক মনে করেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং সাউথ এশিয়ার এই প্ল্যাটফর্মে দ্বিতীয়বার বলতে আসা সকলকে স্বাগত জানাই এবং এই প্ল্যাটফর্মকে আলাদা করে ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আমি ইনফ্যাক্ট রোকেয়া নিয়ে একটা সময় ধরেই পড়াশোনা করছিলাম এবং আমি একের পর এক বহু স্তরীয় একটা ন্যারেটিভ ডিসকোর্স খুঁজে পাচ্ছিলাম ওর লেখার ভিতরে। একই সঙ্গে 19 শতক সম্পর্কে আমাদের যে তথাগত যে ধারণাগুলির মধ্যে দিয়ে আমাদের মিসকনসেপশনই আমি বলতে চাই, সেখানে মেয়েদের লেখালেখির আলাদা করে কোনো জায়গাই নেই। যা কিছু আছে, অর্থাৎ এই পিতৃতান্ত্রিক পরিকাঠামোর অন্তর্ভুক্ত করে মেয়েদের শিক্ষা বা নারী প্রগতি কোট আনকোট ধরে নেওয়া হয় যে এর আগে তো মেয়েরা অন্দরমহলেই আছেন, অতএব প্রগতি বা শিক্ষা সমস্তটাই 19 শতকে লর্ড বেন্টিংকের হাত ধরে এই অখণ্ড বঙ্গদেশে তৈরি হচ্ছে একটু একটু করে, মানে সতীদাহ প্রথা রদ এবং তার পরবর্তী ধাপে রামমোহনের চেষ্টা, বিদ্যাসাগরের চেষ্টা। সেখানে বেগম রোকেয়াকে নিয়ে, বা রোকেয়া বলাই ভালো কারণ উনি বেগম রোকেয়া বলতে অতটা পছন্দও করতেন না, যদিও আমরা আমাদের এদিক থেকে সব ক্ষেত্রেই বেগম রোকেয়া বলাটাই হয়তো পছন্দ করি, এর ভিতরেও নিশ্চয়ই একটা ক্ষমতায়নের পলিটিক্স আছে। রোকেয়ার লেখা সবচেয়ে বেশি করে আমার যেটা জরুরি মনে হলো সেটা হচ্ছে, আমি সমকালীন আমাদের এখানে খুবই প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম, যেটাকে কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, সিইসি বলে দিল্লি থেকে প্রচারিত, সেখানে দুটি সেমিনার আমি শুনলাম। একজন জেএনইউর প্রফেসর বলছেন এবং আরেকজনও ইংরেজি সাহিত্যের প্রফেসর কথা বলছেন, দুজনেই মহিলা। এদের বক্তব্যের মধ্যে প্রধান যে দুটো দিক হাইলাইট করা হয়েছে রোকেয়ার বিষয়ে, তার লেখা বিষয় এবং সুলতানাস ড্রিম বিষয়ে, সেটার একটা হচ্ছে যে আমরা আমাদের এই ইকো ক্রিটিসিজম, বা এখন ভীষণ চলতি এই টার্মটা, আমরা সকলেই পরিচিত ইকো ফেমিনিজম, এই জায়গায় রোকেয়া 1905 সালে সুলতানাস ড্রিম এই লেখাটির মধ্যে দিয়ে যে ইকো ক্রিটিসিজম বা ইকো ফেমিনিজমের খুব স্মার্ট, এই স্মার্ট কথাটা একাধিকবার ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে একটা বৈজ্ঞানিক যুক্তি পাচ্ছি যে তিনি সৌর কর কিভাবে ব্যবহার করা যায় সেই সোলার এনার্জি বিষয়ে খুব অদ্ভুত কথা বলেছেন, যেটা মূলত তার লেখাটিকে আমরা প্রথম কল্প বিজ্ঞানের অন্তর্ভুক্ত করে নিতে চাই। আমার এখানে প্রবল আপত্তি এই জন্য যে রোকেয়ার এই লেখাটি 1905 সালে, মনে রাখতে হবে 1905-এই কিন্তু খুব আশ্চর্যভাবে অ্যালবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত গবেষণাপত্রটি গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে, যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট এবং তার থিওরি অফ রিলেটিভিটির উপরে তৈরি হচ্ছে। বলা বাহুল্য সাধারণ পাঠক কিন্তু 1905-এ এই লেখাটির সন্ধান পাবেন না, এবং আজও যখন আমরা বিজ্ঞানের গবেষণাপত্র প্রকাশ হয় তখন সেই মুহূর্তে কি জানতে পারি, কাজেই স্বাভাবিকভাবেই সেইটা আমাদের কাছে পৌঁছতে আরো অনেক বছর লেগেছে। যেমন 1921 সালে নোবেল প্রাইজ পাচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন তার এই গবেষণাপত্রটিকে কেন্দ্র করেই।
অর্থাৎ 1905 থেকে 1921 মধ্যে কোনো সোলার ইফেক্ট বা ফটো ইলেকট্রিক সেল, ফটোভোল্টেইক যে গবেষণা, সে সমস্ত কিন্তু অপেক্ষা করে আছে তার গবেষণাপত্রের উপর। তাই জন্যেই তো সুইডিশ কাউন্সিল তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। অর্থাৎ এটা প্রমাণিত যে 1905 থেকে 1921 মধ্যবর্তী কোনো অধ্যায়ে সারা বিশ্বে ফটোভোল্টেইক সেলের উপরে কোনো গবেষণা হয়নি। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে 1954 প্রথম আমেরিকায় আমরা দেখলাম যে সিলিকন ফটোভোল্টাইক সেল তৈরি হচ্ছে এবং পরবর্তী ধাপে একটু একটু করে সেটাকে নানা রকম কাজে কর্মে ব্যবহারের কার্যকারিতা নিয়ে মানুষ ভাবছে। আর এই লেখাটি হচ্ছে 1905-এ প্রকাশিত। কোথায় বেরোচ্ছে না, এমন একটি ম্যাগাজিনে বেরোচ্ছে যেটাকে বলা হচ্ছে, বিবিসির বলছে বা লন্ডন টাইমস বলছে যে 19 শতকের একটি ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ ম্যাগাজিন, যেটা একজন মহিলা দ্বারা সম্পাদিত। খুব আশ্চর্য এই জায়গাটা, যে সেই মহিলার নাম কমলা সাথিয়ানাথন, এবং এই কমলা সাথিয়ানাথন যখন জিনিসটি প্রকাশ করছেন তখন তার মানে তার হাতে আর অন্য কোনো পত্রিকা থাকছে না যারা তার লেখাটি ছাপছেন। এবং এই যে লেডিজ ম্যাগাজিন, এই লেডিজ ম্যাগাজিন নামাঙ্কনটিও খুব অদ্ভুত, যেখানে এই কমলা সাথিয়ানাথনের গুরুত্ব আলাদা করে পরবর্তীকালে লন্ডন টাইমস স্বীকৃতি জানাচ্ছেন। সেইখানে 1905-এ লেখাটি প্রকাশিত হচ্ছে, মূলত ইংরেজিতে, প্রথমে ইংরেজিতে, পরবর্তীকালে অনুবাদ করছেন উনি নিজেই, সুলতানার স্বপ্ন এই নামে, যেটা সুলতানাস ড্রিম। এইটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে এখানে এই সৌরকরের সাহায্যে দেখানো হয়েছে বায়ু শকট নির্মাণ করা হয়েছে, এবং সেই বায়ু শকটে সিস্টার সারার সঙ্গে এই ব্যক্তি তারা উঠে, অর্থাৎ সেই বিমানে উঠে তারা মহারানীর কাছে পৌঁছচ্ছেন। খুব অল্প দূরত্ব, কিন্তু তার ঘটনা বলা হচ্ছে, এবং এটাও জানানো হচ্ছে যে ইলেকট্রিসিটির সাহায্যে চাষবাস করা হয়। শুধু তাই নয়, তার সাহায্যে, অর্থাৎ সেই সৌরকর থেকে তৈরি যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের সাহায্যে হাইড্রোজেন বেলুন বা হাইড্রোজেন গোলা, বেলুন শব্দটি নেই, গোলা শব্দ যখন বাংলা করছেন তখন বলা হচ্ছে তার ভিতরে জলও অনেক সময় সেইভাবে রক্ষণ করা হয়, এবং সেই সংরক্ষণের সাহায্যে প্রত্যেকের ঘরে, প্রত্যেকের স্নানাগারে একটি খোলা এই রকমের বেলুন আছে, বা স্টোরেজ ট্যাঙ্ক যেটাকে বলতে চাইছেন, সেই কনসেপ্টে তৈরি, যেখানে জল সংরক্ষণ করা হচ্ছে। এমনকি এই সৌরকরের সাহায্যে কখনো কখনো কৃত্রিম ভাবে বৃষ্টিও আনা যাচ্ছে এবং গাছপালার সংরক্ষণ হচ্ছে। আমরা একটি দীর্ঘ কুঞ্জ বা বাগানের কথা একাধিকবার পাচ্ছি, যে কারণে অনেকে এটাকে ইকো ক্রিটিসিজমের দিক থেকে বলতে চাইছেন, কিন্তু শুধু ইকো ক্রিটিসিজমের দিকটা বললে এটাতে একে খুবই ছোট করা হয়। সেই দিক থেকে বলতে হয় 1911 সালে কিন্তু প্রথম ভারতবর্ষে এলাহাবাদ থেকে একটি বিমান উড়েছিল, মোটামুটি 6 মাইল উড়েছিল সে। 18ই ফেব্রুয়ারি, যতদূর আমার ধারণা, বিমান চালক একজন ফরাসি ছিলেন। পরবর্তীকালে 1932-এ জেআরডি টাটার একটি বিমানের কথা আমরা পাচ্ছি, যেটা পরবর্তীকালে এই এভিয়েশন ইন্ডাস্ট্রি চালু করে, এবং সেই বিমান আমরা দেখতে পাচ্ছি। আর গোটা বিশ্বে 1903-এ আমরা রাইট ব্রাদার্সের কথা জানি, যারা এই রকমের একটি বায়ু শকট নির্মাণ করেছিলেন। তো আমি মূলত বিজ্ঞানের সাহায্যে দেখানো এই দুটি ভয়ঙ্কর স্পর্ধিত জায়গা, আমি ফেমিনিজম নিয়ে কোনো কথাই বলতে চাই না, আমি যদি শুধুমাত্র এই দুটো দিক থেকে এই কাহিনীটাকে পড়ার চেষ্টা করি, তাহলেই এই ডিসকোর্সটার মধ্যে একটা ফিউচারিস্টিক স্বপ্ন, যেটা সুলতানাস ড্রিম আজ পর্যন্ত আমাদের কাছে যে প্রবল একটা বৈজ্ঞানিক যুক্তি এবং স্বপ্ন তৈরি করতে পারে, আজও সেটা স্বপ্নই আমি বলবো। কারণ আমরা তো সৌরকর দিয়ে বিমান চালাতে পারিনি, যেটা হয়তো আগামী 20 বছরে আমরা পারতেও পারি। সেই দিক থেকে সুলতানাস ড্রিমকে কিন্তু পড়া হয়নি, এটা আমার মনে হয়। এইটুকুই আপাতত। মুস্তফা আহমেদ মুর্শেদ, আপনার কাছে একটু আসতে চাই। আমরা মোটামুটি ভাবে রোকেয়ার মধ্যে যে যে একটা আগামী মানসিকতার প্রতীতি দেখতে পাই, যে উনি তো প্রাসঙ্গিক তো বটেই, বরং ওনার যে
আকাঙ্ক্ষা বা স্বপ্ন তা আজও ছুঁতে পারেনি বর্তমান সভ্যতা, এমনটাই প্রতিভাত হলো আমরা অধ্যাপক বল্লরী সেনের আলোচনা থেকে এই নির্যাসটুকু পেলাম। আপনি রোকেয়াকে কতটুকু প্রাসঙ্গিক মনে করেন আজকের বাস্তবতায়, যখন আমরা নারীবাদের একটি 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 বিশ্বায়িত রূপ দেখতে পাই? নারী অধিকার নিয়ে তো দীর্ঘ সময় ধরে আমাদের সমাজে কাজ চলছে, কিন্তু নারীবাদ একটি নতুন প্রপঞ্চ হিসেবে এখন মোটামুটিভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে। তো সেইখানে আপনি রোকেয়াকে কোথায় দেখতে পান? ধন্যবাদ মাসকাত আহসান। ই সাউথ এশিয়ার যারা শ্রোতা দর্শক আছেন সকলকে শুভেচ্ছা। এই অনেকদিন পরে ই সাউথ এশিয়ার এই আলোচনায় আজকে আমি যুক্ত হয়েছি। খুব ভালো লাগছে যে বেগম রোকেয়া তাকে নিয়ে আজকে আলোচনা, এবং সেই আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর বল্লরী সেন, একজন ঋদ্ধ মানুষ যিনি বেগম রোকেয়ার ওপরে গবেষণা করছেন, বিশেষত এই সুলতানের স্বপ্ন যেভাবে উনি ব্যাখ্যা করলেন, একেবারেই নতুন একটি আঙ্গিক, নতুন একটি ধারায় এই ব্যাখ্যা, যেটা আমাকে ঋদ্ধ করলো। আমি এভাবে পড়ার সুযোগ পাইনি। সত্যি বলতে প্রথমটা বলিনি, বেগম রোকেয়া আমাদের কাছে, আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে এমন একটি অবয়ব, এমন একটি ইমেজ, যে একটি মানুষ, মানবতাবাদী, একজন নারী, সকল নারীর ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার যে প্রকৃতি প্রদত্ত যে অধিকার মানুষ হিসেবে, সেই জায়গাটিকে উনি ঊর্ধ্বে তুলে ধরতে চাইছেন, এবং সেই জায়গাটার একটি বিধিসম্মত অবস্থান চেয়েছেন। বেগম রোকেয়া এই কাজটা করতে গিয়ে আমি প্রথমে যে একটি কথা বলে শুরু করব, এই আলোচনাটা এগিয়ে নেব, বুদ্ধিবৃত্তিক চর্চার মানুষেরাই তো বুদ্ধিজীবী। আমরা তো সেভাবে বলে আসছি। তো বুদ্ধিজীবীদের ভেতরে বেশিরভাগ সংখ্যক মানুষ, বুদ্ধিজীবীরা বক্তব্য রাখেন, এটা কোনো কিছুর ওপরে ভালো অথবা মন্দ সেটা ব্যাখ্যা বিশ্লেষণ আপন মতন করে ইতিবাচক কোনো কিছুর সূত্রপাত এবং তার উপরে আরো অনেক আলোকপাত করেন। এটা একটি ধারা। বেগম রোকেয়া আমার কাছে হচ্ছেন ফাংশনাল ইন্টেলেকচুয়াল, যিনি বুদ্ধিবৃত্তিক কথাগুলো এভাবেই শুধু বলেননি, যে সময়টা আমরা সবাই জানি, এই জন্য আর উচ্চারণের প্রয়োজন নেই। উনি 1880 থেকে এই যে 1900-এর পরে 1932-এ তার যে অল্প জীবনযাত্রা, সেইখানটায় উনি শুধু এই, যেহেতু মুসলমান ছিলেন এবং ওনার পারিবারিক ভাষা ছিল উর্দু, সেই দুটো যে পরিচয়, সেটা ডিমের খোলস যেমন ভেঙে বেরিয়ে আসে নতুন জন্ম, ঠিক ওই দুটোকে আমি যে ব্রাকেট ধরি, ওই ব্রাকেট দুটো সরিয়ে দিয়ে উনি সম্প্রসারিত হয়েছিলেন। মুসলমান থেকে উনি আরো শুধু নারী হয়ে উঠেছিলেন, এবং তার উপরে গিয়ে মানুষ হয়ে উঠেছিলেন। ভাষা ব্যবহারই ওনার পারিবারিক কাঠামোয় উর্দু, এই বৃত্তটা ভেঙে উনি বেরিয়ে গেলেন, যেখানে বাংলা ভাষা উনি আয়ত্ত করলেন এবং ইংরেজি দু ভাষাতে উনি লিখছেন। তো দেখুন, এই মানুষটা এই তার যে হাতিয়ার ভাষার, তার চিন্তার জায়গাটাকে সমাজে দিতে চাইল। এই কথাগুলো বলতে গিয়ে উনি এখানে থেমে থাকলেন না। ফাংশনাল বলছি এই কারণে, উনি এই জায়গাটায় নেতৃত্ব দিলেন, স্কুল প্রতিষ্ঠা করলেন। আমরা যারা এখন এই যে এই সময়ের মানুষ, কিংবা আমরা তো এই প্রজন্ম, আমরা আগের শতাব্দীরও মানুষ, আমাদের সাথে অথবা আমাদের পরের প্রজন্ম, আমাদের সন্তানেরা বেগম রোকেয়াকে কিভাবে দেখেন? মনে হয় কি যে মানুষটা বোধহয় যেন একটা সহজাত সহযোগিতা সমাজ থেকে পেয়েছিল, পারিবারিক জায়গা থেকে পেয়েছিল, সুতরাং উনি
পড়াশোনা করেছেন, ভাইয়ের সহায়তা ছিল, পরবর্তীতে তার স্বামীর সহায়তা ছিল এবং এগিয়ে গেছেন। ব্যাপারটা নয় এরকম। ভীষণ দুস্তর কঠিন একটা পথ তার সামনে ছিল। এই যে লড়াইটা করতে হয়েছে, তার পরিবার কাঠামোতে অর্থনৈতিক দুর্বলতা তৈরি হয়েছিল প্রবল, সে কারণেই তাকে কিন্তু বিয়ে দেওয়া হলো এমন একটি মানুষের সঙ্গে যিনি অসুস্থ ছিলেন। তার আগের স্ত্রী ইন্তেকাল করেছেন। তার রোকেয়ার থেকে অনেক বয়সে বড়। এমন একটি আ উম উম মানে ২ টা অ অপরিণত মনোজগতের ভাবনার মানুষকে একখানে বেঁধে দিলে একটি তরুণী মাত্র ১৬ বছর, তার যে কতখানি যন্ত্রণা হতে পারে, এটা গেল তার এই সংসার জীবনযাপনের জায়গায়। এবং এই যে তারা আমি যে জায়গাটা বলতে যাচ্ছি এখন, যে তার দ্রোহটা কোত্থেকে হলো? স্পার্ক কোত্থেকে করল? মানে কোনো কিছু তো হঠাৎ করে ঘটে না, কার্যকারণ থাকে। সেইটা বিশ্লেষণ করলে আমরা আমাদের এখনকার সময়ে আসতে পারবো প্রাসঙ্গিকতায়। যে পরিবারের ওই পরিস্থিতি মেনে উনি তার যে সংসার জীবনে গেলেন কোথায়? এই বাংলাদেশের এই মাটি থেকে উনি গেলেন বিহার অঞ্চলে, ভাগলপুরে। খুবই বিরুদ্ধ একটি ভৌগোলিক পরিবেশ, বিরুদ্ধে একটি সংসার পরিবেশ। এইখানে তাকে লড়তে হয়েছে। এরপরে তার স্বামীর যে চিকিৎসা, সেবা এগুলো এবং অনেক তাড়াতাড়ি উনি ইন্তেকাল করলেন। তখন বেগম রোকেয়ার বয়স সম্ভবত ২৯। তার পরের লড়াইটা হচ্ছে তার ওই পরিবারের সংসারে উনি বিতাড়িত তাকে হতে হয়েছে। তারপরে কলকাতায় এর মধ্য দিয়ে উনি লড়েছেন। যে নারী তাদের অধিকার, সেই অধিকারটা হচ্ছে নারীর জৈবিক জায়গার, নারীর জরায়ুর, নারীর ক্ষমতায়নের, নারী শিক্ষার মধ্য দিয়ে এইটা এসেছে আরকি। যেখানটায় হচ্ছে অর্থাৎ নারী স্বাবলম্বিতা, তো স্বাবলম্বিতা করতে গেলে ফেইজটা হচ্ছে ১ম এই হচ্ছে শিক্ষা। তারপরে আসে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার বিষয়। তাহলেই মানুষ স্বনির্ভর হবে, নারী স্বনির্ভর হবে। এই তো ধাপটা। এইটা করতে গিয়ে উনি কি পরিমাণ পরিশ্রম করেছেন, অর্থ সংগ্রহ, স্কুলটা পরিচালনায়, মোল্লাদের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে হয়েছে বারে, বারে। আমি ধরুন আ ২-১ টা কোটেশন পড়ে, যদিও আমরা জানি এরকম করে বেগম রোকেয়া যা লিখেছেন তার থেকে অনেক, অনেক, অনেক গুণ বেশি তাকে নিয়ে আলোচনা আলাপের প্রেক্ষিতে অনেক গুণ লেখা। তার মানে বহুল পঠিত উনি, বহুল বিশ্লেষিত উনি। সুতরাং আমি যা বলব এগুলো অনেকের কাছে জানা। কিন্তু আলোচনার সুবাদে আমি অন্তত কোটেশন তৈরি করে মুখস্থ থাকে না, আমি একটু দেখি, আ পড়ি। যেমন সুহে সাদিক একটি প্রবন্ধ উনার বলেছেন, শিক্ষা বিস্তারই এসব অত্যাচার নিবারণের একমাত্র মহৌষধ। অন্ততপক্ষে বালিকাদিগকে প্রাথমিক শিক্ষা দিতেই হইবে। শিক্ষা অর্থে আমি প্রকৃত সুশিক্ষার কথাই বলি। আমি চাই সেই শিক্ষা যাহা তাহাদিগকে নাগরিক অধিকার লাভে সক্ষম করিবে। শিক্ষা মানসিক এবং শারীরিক উভয়বিধ হওয়া চাই। এর মধ্যে অনেকগুলো কথা আছে, অনেক বিশ্লেষণ আছে। নাগরিক অধিকার, যে অধিকারটিতে ভোটাধিকারের ব্যাপার থাকতে পারে, গণতান্ত্রিক অধিকার থাকতে পারে, অর্থনৈতিক সমৃদ্ধির অধিকার থাকতে পারে। বাংলাদেশে এখন যে নারী নেতৃত্ব শেখ হাসিনা, তিনি যেই জায়গাটায় আলোকপাত করেছিলেন, আমি কোনো দলীয় অন্তর্ভুক্তির চিন্তা করে বলছি না, আমি সামগ্রিক বিশ্লেষণে বলতে চাই, বাংলাদেশ এই জায়গায় একেবারে অগ্রণী। ১৯৯৬ তে যখন শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে সরকার প্রধান হলেন, তখন এই বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য অনেক ধরনের একদম তৃণমূল পর্যায়ে কাজ করা হয়েছে, যেগুলোতে প্রাতিষ্ঠানিক কাঠামোতে নারীদের সংযুক্তি, নির্বাচনী প্রক্রিয়ায় এবং প্রশাসনিক প্রক্রিয়ায়। সেখান থেকে এখন আবার এই ৮ সাল থেকে এ পর্যন্ত ৩ ফেইজে যে জায়গাটা বি বিস্ময়করভাবে বাংলাদেশে পেছনে পড়ে থাকা নারীরা সেই জায়গা থেকে উঠে এসে অনেক শক্তিশালী ব্যবসায়, সামরিক বাহিনীতে, সিভিল প্রশাসনে,
বুদ্ধিজীবী জায়গায়, শিল্প, সাহিত্যে সবখানেই নেতৃত্বের একটা জায়গায় চলে এসেছে অনেকেই এবং কাজ করছেন। প্রাসঙ্গিকতাটা এই জায়গায় আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আ মানে আমাদের সমাজে যেকোনো সমাজে পরিবর্তন তো হয় নেতৃত্বের হাতে। আমাদের মতন যারা সাধারণ মানুষ তারা ওই বড় নেতৃত্বের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি যে ওখানে রিফ্লেকশনটা কি। আমি মনে করি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী নারী শেখ হাসিনা, তিনিও বেগম রোকেয়ার ওই উচ্চারণগুলি ধারণ করেছেন। না হলে মানে কোথাও একটা তো আলো থাকে, বাতিঘর থাকে। বেগম রোকেয়ার সেই বাতিঘর। সেই সুবাদে বেগম রোকেয়া ফাংশনাল ইন্টেলেকচুয়াল, যেহেতু উনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল দিলেন এবং সেই স্কুলটাকে সফলভাবে প্রতিষ্ঠা করেছেন। শুধু মুখে কথা বলেননি, লেখেননি। ওখান থেকে তার যে আলোটা নিয়ে এখনকার এই ২০২১ সালে বাংলাদেশের নেতৃত্ব, ভারতের কথাটা আমি অমন করে বলতে পারবো না। ওই এখতিয়ারটা আমার নেই। আমার অন্য বন্ধু আছেন, তিনি আলোকপাত করবার সেই সাহসটুকুন কিংবা শক্তিটুকুন, অধিকারটুকুন রাখেন। আমি যেহেতু বেগম রোকেয়ার জন্ম বাংলাদেশে, বৈবাহিক জীবন এবং তার কর্মজীবন ভারতের পশ্চিম বাংলায়। তো দুটো দেশের যে বাংলা ভাষাভাষী অঞ্চলে তার বিস্তৃতি, সুতরাং এখানে এখতিয়ারটাও দুভাগে বিভক্ত। আমি আমাদের না, মেয়ে ওখানে পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জিকে আমরা রোকেয়া প্রসঙ্গে কথা বলতে দেখেছি। রোকেয়া ওনার কাছে অপরিচিত নন, এবং নিঃসন্দেহে বেগম রোকেয়া, এর তো আসলে কোনো ভৌগোলিক সীমানা থাকে না একটা একটা চিন্তার জাগরণের। তো নিঃসন্দেহে ওখানেও বেগম রোকেয়া আলোচিত এবং তার আদর্শ অনুদিত হয়। নিঃসন্দেহে কথাটি ঠিক। আমি কম বেশি শুনে থাকি। কিন্তু ওই যে বলেছি না, এখতিয়ার বলে একটা কথা আছে। আমি ওই যদি বিশ্লেষণে ঢুকতে চাই পশ্চিমবাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, তাহলে তো আমি আ অনেক কিছু হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারব না। খুবই স্বাভাবিক না? আমার অতটা গভীরতা, ভাবনা কিংবা জ্ঞানের নেই, তথ্যের সমৃদ্ধি নেই ওই আরেকটি দেশের ব্যাপারে। কিন্তু আমি মোটা দাগে মাসকাত হাসান, তোমার সাথে একমত। আ শুধু দর্শক, মাসকাত আমার খুবই স্নেহভাজন ছোট ভাই বলে তুমি বলি। আসলে অনেক তো বিখ্যাত মানুষও, সাধারণত আসলে আপনি বলা উচিত। এটুকু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতা দর্শকদের জন্য। আ বুড়ো হলে একটু যাওয়া হয়। তো এই অধিকার জায়গার থেকে। তো যে জায়গাটা আমি বাংলাদেশের প্রেক্ষিত থেকে এইখানে আমি এখন মনে করছি আমাদের অন্যান্য যে নারী নেতৃত্বরা আছেন, তারাও রোকেয়াকে এই জায়গায় ধারণ করেন। আ আমি আপাতত এইটুকুন বলছি। সুতরাং প্রাসঙ্গিকতা বেগম রোকেয়ার ফুরোনোর নয়। আম আমরা আ যেহেতু এখানে আ বাংলাদেশে একটি একটি ধারা কিছু মাত্রায় বিকশিত, যে নারীকে আবার ও ওই ৪ দেয়ালের মধ্যে বন্দি করা, বোরকার ভেতরে আটকে দেয়া। তো ওই জায়গাটার বিরুদ্ধাচরণ বেগম রোকেয়া অনেক আগে করেছিলেন। আমাদের বর্তমানে নারী নেতৃত্বের যারা মানুষ আছেন, তারা সেখানে আবার নতুন করে লড়ছেন। ১৯৭১ ডিসেম্বরে স্বাধীনতার পর ভেবেছিলাম এ লড়াই আমাদের শেষ হয়ে গেছে। আমরা এখান থেকে পূর্ণ মাত্রায় একটি আনন্দমুখর যাত্রা করব, সেটা হয়নি। কি ঘটেছে? আবার নতুন করে নতুন ভাবনায় লড়তে হচ্ছে ওই শক্তির বিরুদ্ধে, যাদের ভাবনায় ভুল আছে। আরেকটা কথা বলে আপাতত থামছি, যে ধরুন বাংলাদেশে অনেক মেয়ে হিজাব পরে। আমি মনে করি ঠিক আছে, হিজাব পরা মানেই একেবারে আ জ্ঞান অর্জন করছে না এমন নয়। আমি মনে করি সে নারীও গতিসম্পন্ন, আলোময় সম্পন্ন। হিজাব পরেও তার যদি অন্তর্চিন্তাটা মানবতাবাদী হয়, অন্তর্চিন্তাটা যদি সে শুধু মুসলমান এখানে নিজেকে আটকে না রাখে, সে যদি সে যদি জ্ঞান অর্জনে আ আকুলিত হয়, সে যদি তার শুধু ওই আ আমি দেখি কিছু প্রাইভেট ইউনিভার্সিটির করিডোরে কিংবা আমার বাসার কাছে একটা আছে, মেয়েরা ধুমসে সিগারেট ফুঁকছে। এটাই আধুনিক হওয়া। তার যে ফুসফুসটা ধ্বংস হচ্ছে এটা ভাবছে না। কিংবা কেউ কপালে বড় একটা সূর্যের মতন টিপ বসিয়ে মনে করছে আধুনিক। আমি মনে করি
পোশাকে সিগারেট টানাতে আধুনিকতা না, আধুনিকতা ব্যাপারটা হচ্ছে প্রোগ্রেসিভ, যেটা অন্তরকে বিকশিত করা, মানবতাবাদী জায়গায়। এখানে হেজাব পড়লেও আমার আপত্তির কিছু নেই। তো প্রাসঙ্গিকতাটা এভাবেই ধেয়ে চলুক, সেইটা আমি মনে করি এখানে বেগম রোকেয়া বারবার প্রতিবার আলো হয়ে থাকবেন। এবার অধ্যাপক বল্লরী সেনের কাছে আবার যাই। উপনিবেশ অধ্যুষিত যে অখণ্ড বঙ্গদেশ, সেইখানে রোকেয়ার আদর্শের স্বকীয়তাটা কোথায় খুঁজে পান? হ্যাঁ, এখানে কয়েকটা স্তরে উনি এই ক্ষমতায়নকে বা এই পাওয়ার ইকুয়েশন গুলোকে কি করে ভাঙছেন, কিন্তু সেটা কোনো বিশেষ জাতিভুক্ত হয়ে নয় বা পুরুষ নারী এই জাতিভুক্ত হিসেবেও নয়, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, যেটা মডার্নিজমের প্রথম স্তর বলে মনে করা হলো, যে ব্যক্তি কেন্দ্রিক পাঠ, ব্যক্তি কেন্দ্রিক সংস্কৃতির আচার তৈরি হবে আমাদের সমাজের মধ্যে। এবং সেইভাবেই এই ব্যক্তি কেন্দ্রিকতাকে যদি আমরা খুঁজতে চেষ্টা করি, আমি একটু টেক্সটার মধ্যে আসছি। সুলতানাস ড্রিমটা শুরু হচ্ছে এখানে, যেখানে বলছেন, ওয়ান ইভিনিং I was lounging in an easy chair in my bedroom and thinking lazily of the condition of Indian womanhood. ইন্ডিয়ান উমেনহুড তিনি বলছেন, অর্থাৎ ভারতীয় নারীদের দুরবস্থা নিয়ে ভাবছিলাম। এবার আই এম নট শিওর ওয়েদার আই ডোজড অফ অর নট, অর্থাৎ আমি জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম কিনা। এই শুরুটা অসম্ভব একটা নতুন দিশা দেখায়, কারণ 1905 মানে আমাদের মনে থাকবে যে 1899-এ জার্মান যে পেপারটা সিগমন্ড ফ্রয়েড গোটা বিশ্বের সামনে, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এই যে জায়গাটা অর্থাৎ স্বপ্নতত্ত্ব, এই স্বপ্নতত্ত্বটা কিন্তু জার্মান ভাষায় ছিল। আর 1913-তে প্রথম যে ইংরেজি অনুবাদ হলো সেটা জার্মান থার্ড এডিশনের অনুবাদ। অর্থাৎ বলতে চাইছি 1905-এ যখন লিখছেন, তখন 1905-এ ওর সামনে কিন্তু স্বপ্নতত্ত্বের গোটা গবেষণাপত্রটি গ্রন্থ হিসেবে বা কোথাওই প্রকাশিত নেই, ওর জানার কথাও নয়। কিন্তু শুরুই হচ্ছে একটা আধো ঘুমের স্বপ্ন দিয়ে। এবং এই স্বপ্নটা যদি আমি ড্রিম অ্যানালিসিসে যাই, তাহলেও যেমন এটার অনেক আগ্রহ ব্যঞ্জক দিক পাওয়া যাবে। যেমন যে ভাষাটি তিনি রচনা করেছেন, ইংরেজিতেও তিনি পর্দানসীন এই শব্দটি লিখছেন। খুব আশ্চর্য এই শব্দটি, এবং এই শব্দটি সেই আমার মনে হয়েছে প্রথম একটা গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করছে। কারণ সুলতানাস ড্রিম মনে রাখতে হবে যে এটা যে দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন, এইটাতে প্রকাশিত হচ্ছে, এবং তিনি এই আর্লিয়েস্ট ক্রিটিক বলে তাকে বলা হয়েছে, পিতৃতন্ত্রের প্রাচীন সমালোচক। কিন্তু সমালোচনা কেবল করে তিনি ক্ষান্ত হননি, শুরুটাই কিন্তু একটা নতুন, বলা যেতে পারে একটা নতুন দিগন্ত তৈরি হচ্ছে, যেখানে অবচেতন মনের বাসনা পূর্তিকে তিনি এই ভাষায়, এই কন্টেন্টের ভিতর দিয়ে, যেখানে একের পর এক একটা পাওয়ার গেম চলছে। কারণ প্রথমেই বলে দেওয়া হলো যে ঘুম যখন ভাঙলো তখন সকালবেলা, এবং সিস্টার সারা গুড মর্নিং বলে তাকে আহ্বান করলেন। সিস্টার সারা তাকে নিয়ে হাঁটতে শুরু করলেন। যেখানে তারা হাঁটছেন সেইটি মূলত দার্জিলিং এর একটা একটা খুব সুন্দর একটি বাগান। সেই বাগানে তারা হেঁটে আলোচনা করছেন, এবং সেখানে বলছেন, দ্য ওম্যান সে দ্যাট ইউ লুক ভেরি ম্যানিশ, অর্থাৎ তোমাকে পুরুষের মতো দেখতে। ম্যানিশ, সেড আই, হোয়াট ডু দে মিন বাই দ্যাট? দে মিন দ্যাট ইউ আর শাই অ্যান্ড টিমিড লাইক মেন। এই যে বোমাটা ফেললেন, যে তার সে যে লাজুক এবং সে যে ভীতু, এই দুটি বিশেষণ দিয়ে 1905-এ একজন মহিলার কণ্ঠস্বর, এইটা আচমকা, আমি জানি না যে কতখানি ভারতবর্ষের পুরুষেরা গ্রহণ করতে পারতেন সে সময়। হয়তো অধিকাংশই নারীর লেখা বলে অগ্রাহ্য করেছেন, ভাগ্যিস পড়েননি। ভাগ্যিস এই লেখাটি তারা 1905-এ পড়েননি, ভাগ্যিস তারা 2022-এও ভালো করে পড়েন না, পড়লে বোধহয় রাতের ঘুম উড়ে যেত। She felt my fingers tremble in her hand and we were walking
হ্যান্ড ইন হ্যান্ড। এই ট্রেম্বলিংটার কারণ হয়তো এইটাই যে কল্পনা করে সত্যি এটা হলে কি হতো, কিন্তু পুরুষের আসল পৌরুষ কোথায়, এই যে খোঁজটা, এই খোঁজটা ফেমিনিজমের খোঁজ নয়। এটাকে যদি শুধুমাত্র আমি ফেমিনিজমেই সীমাবদ্ধ করে রাখি তাহলে ভুল করা হবে। এই খোঁজটা পরবর্তীকালে বাংলা সাহিত্যের সেরা কবি, যদি আমি বলি সেই সময়কার 1947-এর পরবর্তী ধাপে কবিতা সিংহ এই পৌরুষকে বারবার খুঁজছেন তার কবিতায়, যেটাকে আজকে আমরা বাংলা কবিতায় নারীর ফেমিনিস্ট কবিতা বলে স্বীকার করে নিয়েছি। বলা বাহুল্য, কৃত্তিবাসী যখন লিখছেন তখন তিনি ফেমিনিস্ট ছিলেন না, আজকে 2022-এ তিনি ফেমিনিস্ট, এবং আজকে তাকে সিলেবাস ভুক্ত করা হয়েছে এবং সিলেবাসে পাঠরতা ছাত্রছাত্রীদের কলমে কলমে তার নানা রকম ইন্টারপ্রিটেশনস আমরা পাবো। বলা বাহুল্য, সেটা এই সিবিসিএস সিস্টেমটায়, অর্থাৎ সেমিস্টার বেসড যে সিস্টেমটা, তার আগে কবিতা সিংহ আমাদের আমাদের পাঠ্যক্রমের মধ্যে ছিলেন না। যেমন করে রোকেয়াও আমরা পড়িনি, পড়ার উপযোগিতা মনেও করিনি। আমি পরের পাতায় চলে যাচ্ছি, যেখানে আবার একটা অংশে বলার আছে, যে বলা হচ্ছে পুরুষদের কেন বন্দি করে রাখা হয়েছে, না কারণ তারা ঘরের কাজ করেন এবং তারাই মূলত পর্দানসীন, আর মেয়েরা যে জায়গাটায় আছেন, অর্থাৎ বাকি যে গোটা বিশ্ব, সেটাকে বলা হয়েছে লেডি ল্যান্ড, অর্থাৎ নারীরই জগৎ, নারীরই বিশ্ব, সেখানে সকলেই নারী। এবং তিনি বলছেন যে তুমি তো এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ দিস ইজ লেডি ল্যান্ড, ফ্রি ফ্রম সিন অ্যান্ড হার্ম, ভার্চু হারসেলফ রেইনস হিয়ার। অর্থাৎ যাবতীয় পাপ এবং যাবতীয় ক্ষতি কিন্তু যে পুরুষতন্ত্রের কারণে তারা ঘরে আছে। আমার ভীষণ মনে পড়ে যায় দুঃশাসনীয় গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায়ের বলা বাহুল্য, এটা 30 পরবর্তী, মানে 32-এ যখন চলে গেছেন তার অনেক পরে, এবং মানিক যে রাবেয়ার কথা বলছেন এই গল্পটিতে, আপনারা সকলেই জানেন এবং ভুলে যাওয়ার কথা নয়, যে রাবেয়াকে বস্ত্র দিতে না পারায়, তার মরদ যখন বস্ত্র দিতে পারল না, তখন মানিক লিখছেন গল্পের শেষে যে সে দড়ি আর কলসি নিয়ে ঘাটে একটু একটু করে জলের তলায় নেমে গেল। কি ঠান্ডা এই আত্মহননের পথটি! এটার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম গল্প, প্রকাশিত প্রথম গল্পের যে আত্মহননের একটা সিদ্ধান্ত, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। পাশাপাশি মনে পড়ে যায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, 1866। কপালকুণ্ডলাকে কেন জলে ঝাঁপ দিতে হলো, গঙ্গাবক্ষে ঝাঁপ দিতে হলো, তার কারণ তার স্বামী তাকে বারণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ননদ শ্যামাসুন্দরীর জন্য একটি গাছের শেকড় তুলে আনা জরুরি বলে মাঝরাতে কাউকে না বলে বা স্বামীর অনুমতি না নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন। ঘর থেকে কেন তিনি বাইরে বেরোলেন, এইটা ছিল তার অপরাধ। সেই অপরাধে তিনি স্বামীর অবিশ্বাসের পাত্রী হলেন, এবং সেই অবিশ্বাস তিনি মেটাতে চাইলেন না, কোনো উত্তর দেননি তিনি, বরং জলে ঝাঁপ দিয়েছেন। তো এই কয়েকটা ঘটনার ভেতর দিয়ে যদি আমরা পড়তে থাকি তাহলে একের পর এক আরো অনেক ম্যাজিক অপেক্ষা করে আছে। কিন্তু এইটুকুই বলতে চাই যে মর্দানা যেটা বাংলায় যখন করছেন তখন বলছেন আমরা এই প্রথাকে জেনানা না বলিয়া মর্দানা বলি। যথেষ্ট থাপ্পড় মারা আমার মনে হয়, এবং এ থাপ্পড় তো আজও আমরা সহন করছি। এবং এইখানে অনেক অনেক যে জেন্ডার ইস্যুস গুলো হচ্ছে, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, সেটা বাড়ির বাইরে হতে পারে, যে যে ভায়োলেন্সের সামনে মহিলারা আসছেন, প্রান্তিক বা প্রান্তবর্তী মহিলাদের কথা যদি বলি, শহরে নগরে কোথাও তো এগুলো আমাদের মানে এত বেশি যে কোনো গুনতিতে আসে না প্রতিদিন। তো অতএব কত মহিলাকে মেরে ফেলা হয় ঘর থেকে বাইরে বেরানোর কারণে, সেটা মাঝরাত্রে যদি বেরোন তাহলে তো বলা বাহুল্য সেখানে কত ডিভোর্স কেসই তো ফাইল হতে পারে। আমরা অ্যালবার্ট কামুর সেই বিখ্যাত গল্পটিও তো মনে রাখতে পারি, যে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সেই মেয়েটির গল্প। মানে মেয়েটির গল্প কেন লিখতে হচ্ছে, তাকে কেন অ্যাডাল্টারির কথা বলা হচ্ছে, কারণ সে মেয়েটি মাঝরাত্রে স্বপ্ন দেখতে দেখতে হাঁটা শুরু করে এবং সে ঘরের বাইরে বেরিয়ে যায়। তার স্বামী রয়েছে কিন্তু কাউকে সে কিচ্ছু বলে না, চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এইখান থেকে গল্পটা শুরু হয়। এই দিকগুলি দিয়ে যদি ভাবি তাহলে গোটা উপন্যাস 11 পাতার একটা টেক্সট, এই যে সাংঘাতিক পরিমিত বয়ান, আমরা সব ক্ষেত্রেই দেখেছি যে 19 শতকের যে বইগুলি আমরা পাই অতি পরিমাণে লেখা, বঙ্কিমচন্দ্র তার পুরোধায় আছেন, কিন্তু এইখানে এই রকমের একটি 11 পাতার টেক্সটকে আমি বঙ্কিমের পাশেও জায়গা দিলাম না। তার কারণটা কি?
এই প্রশ্নটা নিয়েই আজকে এসেছে এখানে। এই কারণটি হয়তো 2022-এ আমরা একটু অ্যানালিসিস করতে পারি যে কি কি কারণে আমরা রোকেয়াকে তার সময়ে পড়িনি এবং আজকেও আমরা বাধ্য হয়ে কেবল কয়েকটি সীমাবদ্ধ জায়গায় তাকে বেঁধে রাখতে চাই এবং কোট অ্যান্ড কোট তাকে কনটেক্সটের দিক থেকে আমরা মানে কোথাও ফ্যামিলিয়ারাইজ করবার জন্য যতটুকু আমরা জানি ততটুকু দিয়ে আমরা সংজ্ঞায়িত করতে চাই, কিন্তু পরতে পরতে বহু স্তরীয়, যেখানে মহারানীর কাছে যাওয়া সেই বায়ু শকট, একের পর এক মহারানী তাহলে এখানে তার অল্টার ইগো বলা যেতে পারে, এবং পাশাপাশি স্ত্রী জাতির অবনতি যখন লিখছেন, প্রবন্ধ, উপন্যাস এবং অন্যান্য লেখার পাশাপাশি এই সুলতানাস ড্রিম, এই পার্সপেক্টিভটা যদি লক্ষ্য করি, যেখানে বলছেন যে উইথ সোলার হিট শি সেড এট দ্য সেম টাইম showing me the pipe through which passed the concentrated sunlight and heat and the cooked something then and there to show me the process. অর্থাৎ রান্নার কাজটা হেসেল দেখবেন 19 শতক কেন 20 শতকেও যে উপন্যাসগুলি, সেখানে হেসেলের বর্ণনাটা যদি একটু স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়, পুরুষের কলমে এই হেসেলের বর্ণনাটি কেমন আমার মনে হয়েছে সবচেয়ে অন্ধকার সুতিকা গৃহ থেকেও খারাপ জায়গাটা, কারণ সেখানে মেয়েদের একাধিপত্য, এবং স্বাভাবিকভাবে আজও আমি তাই মনে করি যে সবচেয়ে বেশি পরিমাণে যদি এই স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়, গ্রাম, নগর, শহর সবকিছু ফেলে দিয়ে আমরা দেখব রান্নাঘরপুরীর দৃশ্যটা কেমন, সেখানে কতটা হাওয়া চলাচল করে, কত বড় জায়গা, কজন মানুষ থাকতে পারেন, এবং এই কোভিড বা প্যান্ডেমিকের সিচুয়েশনে বলা বাহুল্য এখানে এপিডেমিকের কথা বলা আছে, এবং বলা আছে সৌরকর যেহেতু ব্যবহার হয় আমরা এপিডেমিককেও রোধ করতে পেরেছি। আমার একটা সাংঘাতিক প্রাসঙ্গিক মনে হয়েছে এই বিগত 2 বছরে, কারণ এখানে ডাক্তাররা বলছেন যে ভিটামিন ডি ভীষণভাবে কাজ করছে, এবং সপ্তাহে একদিন আমার চিকিৎসক স্বামী তো আমাকে ভিটামিন ডি খেতে বলছেন। অতএব আমার ধারণা এই সৌরকর বা সৌরদীপ্তির সাহায্যে আমাদের যাবতীয় বিদ্যুৎ প্রণালীকে যদি আমরা গ্রহণ করতে পারতাম এবং তার কার্যকারিতা ব্যবহার করতে পারতাম, তাহলে হয়তো এইভাবে আমরা প্যান্ডেমিকের দ্বারা আক্রান্ত নাও হতে পারতাম। আমি বোধহয় একটু বেশি বলে ফেলছি আমার আবেগে। না না, আমাদের শুনতেও ভালো লাগছিল, আর আমরা তো এখানে মানে ম্যানসপ্লেনিং করতে পারি না বা আপনাকে মানে থামিয়েও দিতে পারি না, তাই না? মানে অন্তত বেগম রোকেয়ারকে নিয়ে যে অনুষ্ঠানটা, সেখানে তো কিছুটা মানে একটা অতএব এই অবরোধবাসিনীর স্বপ্ন আসলে অবরোধবাসী পুরুষদের অবরুদ্ধ করে এইখান থেকে শুরু হচ্ছে, এবং তারা বলছেন কিন্তু আপনার বিরুদ্ধেও একটা কথা আছে, সেটা হচ্ছে পুরুষরা কেবল ধূমপান করেন আর বাড়িতে কোনো কাজই করেন না, বাকি সমস্ত কাজ রিমোট কন্ট্রোলে বৈদ্যুতিন ব্যবস্থায় দপ্তরে বসে বসেই মহিলারা কিন্তু সেরে ফেলেন। এটা আজকের পক্ষে তো আমার মনে হয় ভীষণ সত্যি। আপনি একটু আগেই সৌর গবেষণার সূত্র ধরে বিজ্ঞানী আইনস্টাইনের বেশ সুনাম করছিলেন। আইনস্টাইন তার বিয়ের আগে বান্ধবী এলসাকে একটি সমঝোতা পত্র স্বাক্ষর করে নিয়েছিলেন। সেইখানে এই বাসার কাজ করার ব্যাপারটা সুস্পষ্টভাবে লেখা ছিল, কে কতটুকু করবে, যাতে পরে গিয়ে আর এলসার কথা শুনতে না হয় আর কি। তো যাই হোক, আমরা এখন মুস্তফা আহমেদ মুর্শিদের কাছে যাই। এই যে সুলতানার স্বপ্ন, সেটা খুবই আগামী মনস্ক একটা কাজ। আপনার কি মনে হয় যে এখন পর্যন্ত এই সুলতানার স্বপ্ন কতটা অনুদিত হয়েছে সুলতানার স্বপ্নের যে লেখক সেই বেগম রোকেয়ার দেশে, বাংলাদেশে? শুরুটা এই ধাপে আমি কথাটা শুরু করছি এভাবে যে আমরা সকলে যেটা বুঝে থাকি, বেগম রোকেয়া সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন। উনার ভাবনার যে জায়গাটা ছিল, উন্নততর চিন্তার যে জায়গাটা ছিল, খুব দূরে দেখবার যে শক্তি ছিল, সেটা সময়ের অনেক অনেক আগে। তো সুলতানার স্বপ্ন বেসিক্যালি এটা আমার কাছে তো মনে হয় সর্ট অফ ইউটোপিয়ান, যে এমনটা পেতে চাই একটা নারী রাজ্য। তার মানে কিরকম, পুরোপুরি তো নারী রাজ্য হবে না,
যেমন পুরোপুরি পুরুষ রাজ্যও নেই, কিন্তু এইটা দিয়ে ব্যাপারটার একটা চাপ সৃষ্টি যে এখন যে অবহেলিত নারীরা আছে, নারীদের যখন ওনার সময়টা তো অমনি না, ক্ষমতা নেই, তাহলে ওখান থেকে একটা এক্সট্রিম জায়গা নির্মাণ করা, চিত্রপট তৈরি করা, যেইটা হচ্ছে এই স্তর, সর্বোচ্চ স্তর ও পর্যন্ত যেতে হবে। তাহলে সে যখন আহ্বান করছে নারীদেরকে, তারা যেন ওই জায়গাটা দেখতে পায় যে আমার এখান থেকে শুরু করব স্প্রিন্ট, দৌড় ১০০ মিটার, ওইখানে আমার পৌঁছতে হবে। সরি। তো সুলতানের ড্রিমটা এইভাবে সাজানো বলে আমার ধারণা। আবারও আমি প্রথমে একটা আমার বড় দুর্বলতা বলিনি, আমি বেগম রোকেয়ার উপরে গবেষক নই, গবেষক বল্লরী সেন, ডক্টর বল্লরী সেন। আমরা আবারও আমাদের দেশের এই মানুষ যে আমাদেরকে আলোকিত করেছে, এবং আমি যেহেতু এগিয়ে যাওয়া মানুষের সাথে সুর মেলাতে পছন্দ করি, সুতরাং আমি বেগম রোকেয়ার ভাবনার অনুসারী এবং সমর্থক বটে। সুলতানার ড্রিমের যেই স্তরে পৌঁছাবার কথা সেটা যদি বলি, তাহলে আবারও এসে যায় আমরা যারা পুরুষ, এখানে আমরা ৩ জন, তো দুভাগ, মানে আমরা পুরুষ, ১ ভাগ নারী। গণতান্ত্রিক ধারায় দুটা, এদিকে একটা ব্যালেন্সটা গোলমাল আছে, হ্যাঁ। তো সেই শক্তিটায় এখন ডক্টর বল্লরী সেন যদি তার মেধায় এমনটা করেন যে ত্রিভুজের বৃহত্তর বাহুটা হয়ে যান, তাহলে অনেকটাই, মানে আমরা দু বাহু মিলেও লড়তে অমন করে পারবো না, পরাজিত করতে। এখানে নারী যেন এগিয়ে যায়। সেই নারীর অগ্রযাত্রাকে বেগম রোকেয়া দেখেন এভাবে বলেছে, তার স্ত্রী মতিচুরে একটা প্রবন্ধ, স্ত্রী জাতির অবনতি। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। এই যে ইকুয়ালিটি ফেমিনিজম উনি বলছেন কখন? উনি বলছেন সেই ১৯ শতকের ওই সময়টায়। আর এই না, বিংশ শতাব্দীর শুরুর দিকটা। আর এই কথাটা আমেরিকার যে নারীবাদী নারী নেত্রী কেটি ফ্রিডন, তিনি বই লিখলেন দি ফেমিন মিস্টিকা, যেখানে ইকুয়ালিটি ফেমিনিজমের কথাটা বললে। এই বইটা বেরিয়েছিল ১৯৬৩ সালে। আবার তার আগে ফ্রান্সের যে নারী ফিলসফার সিমন দে বোভিয়ার, দ্য সেকেন্ড সেক্স, যেটা ১৯৪৯ সালে বেরিয়েছিল, সেখানেও নারীর যে শারীরিক অধিকার থেকে সামাজিক বৃত্তে অধিকার, ভোটাধিকার পর্যন্ত সে জায়গাটা উনি চিত্রিত করেছেন, নির্মাণ করেছেন। এই দুইজন লেখিকা এবং দার্শনিক, একজন ফ্রান্সের, একজন আমেরিকার। ১৯৪৯-এর বই দ্য সেকেন্ড সেক্স, আর দি ফেমিন মিস্টিকা হচ্ছে ১৯৬৩ সালের বই। কিন্তু বেগম রোকেয়া এই ভাবনার এক ধরনের একটা নির্যাস অনেক আগে বলেছেন, কিন্তু একেবারেই ভারতীয় উপমহাদেশের একটি ওই সময়ের খুব পিছিয়ে থাকা, ইউরোপের থেকে, আমেরিকার থেকে পিছিয়ে থাকার জায়গার মানুষ বলে তার উপরে আলোকপাতটা ওভাবে হয়নি। এখন কিন্তু না হলেও বিশ্লেষণ যত করা যাবে আনুপাতিকভাবে, দেখা যাবে যে উনি অবশ্যম্ভাবীভাবে এগিয়ে থাকা একজন মানুষ। সেই মানুষটি, যেমন ইকুয়ালিটি ফেমিনিজমের ক্ষেত্রে আমি একটা কোটেশন আরেকবার পড়তে চাচ্ছি, যে উনি কতটা শক্তিশালীভাবে কথাগুলো বলতেন সেটা এখানে সুযোগ যেহেতু আছে একটু পড়ে শোনাই আবার। বঙ্গীয় নারী শিক্ষা সমিতির সভানেত্রীর অভিভাষণ, এখানে উনি বলেছিলেন, তার একটি অংশ বলছেন যে উনি কম্প্রোমাইজ করবেন না পুরুষদের যে স্ট্রাকচার কিংবা লিডারশিপ, যারা কিনা নারীদেরকে পিছিয়ে রাখতে
চাপ দেয়, সরিয়ে দেয় তাদের সাথে, এই ফোর্সটার সঙ্গে বলছেন, যে পর্যন্ত পুরুষগণ শাস্ত্রীয় বিধান অনুসারে স্ত্রীলোক দিগকে তাহাদের প্রাপ্য অধিকার দিতে স্বীকৃত না হয়, সে পর্যন্ত তাহারা স্ত্রীলোক দিগকে শিক্ষাও দিবে না। যাহারা নিজের সমাজকে উদ্ধার করিতে পারিতেছে না, তাহারা আর দেশোদ্ধার কি রূপে করিবে? অর্ধাঙ্গিনীকে বন্দিনী রাখিয়া নিজে স্বাধীনতা চাহে, এরূপ আকাঙ্ক্ষা পাগলেরই শোভা পায়। সদাশয় ব্রিটিশ গভর্নমেন্ট যেমন ভারতবাসীদের বলিয়াছিলেন, যদি তাহারা চাঁদের জন্য আবদার করে, ইংলিশে ব্রিটিশ রাজের কোটেশনটা আছে, ইফ দে ক্রাই ফর দ্য মুন, তাহা আমরা দিতে পারি না, ইত্যাদি। এবং আমাদের অমুসলমান প্রতিবেশীগণ এখন সাধারণত যেরূপ মুসলমানদের দাবি দেওয়া সহ্য করিতে পারেন না, সেইরূপ মুসলমান পুরুষগণও নারী জাতির কোনো প্রকার উন্নতির অভিলাষ স্বীকার করিতে চাহেন না। একদম চপেটাঘাত করেছেন আমাদের। আর এই যে বৈষম্য উনি দেখিয়েছেন, আচরণটি উনি দেখিয়েছেন, যে পুরুষেরা কিরকমটা, বল্লরী সেন বলছিলেন যে হাউস হোল্ড ওয়ার্কে পুরুষদের অংশগ্রহণটা কিরকম এখনো, যে মেয়েরাই হেসেলে যায়, যে পুরুষ চাকরিজীবী সে ফিরে এসে কিন্তু থালা বাটিটা ধুয়ে দেয় না, যদি বাসায় মানে সাহায্যকারী মানুষ না থাকে, ওই শেষে আবার বর্তায় তা মানে তার আমি স্ত্রীর একটু উপর। এই জায়গাটা একটু যোগ করতে চাচ্ছিলাম মুর্শিদ ভাই, সেটা নিঃসন্দেহে। হচ্ছে যে দক্ষিণ এশীয় সমাজে কিন্তু ছেলেদের এই যে গৃহকর্মের কাজটা না শেখা, এইটা জন্য দায়ী কিন্তু আবার ছেলের মা। হ্যাঁ, আপনি প্রত্যেকটা বাসায় যদি দেখেন, যদি ধরেন দুটো বোন আছে, দুটো ভাই আছে, তাহলে মাই ঠিক করে দেন যে গৃহকর্মে তাকে সাহায্য করবে মেয়ে দুটি, ছেলে দুটিকে উনি শেখাচ্ছেন না। পরে এসে আবার সেই ছেলেকে কথা শুনতে হচ্ছে কিন্তু আবার নারীর কাছ থেকে। এটুকু আমি এই জাস্ট যে- একটু যোগ করে হ্যাঁ, রাখলাম। এখানে সংযুক্ত করে এটাই বলবার, ওই যে নারী শিক্ষা, শিক্ষা কি? শিক্ষা তো আসলে শুধু সরেয়া সরেয়া পড়া নয়, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, জীবন জীবনবোধ মানে ভাবনার যে বিকাশ, সেইটার শিক্ষা। তা আমাদের এই দক্ষিণ এশীয় সমাজের বেশিরভাগ সংখ্যক নারীদের ভেতরে সেই আলোটা তো কম। তাদেরকে সেই শিক্ষাটা দেওয়ার সুযোগটা কিংবা শিক্ষা লাভের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে তাদের চিন্তা চেতনায় নিজেরা অবদমিত থাকা সত্ত্বেও সে তার পুত্র, যেই ভবিষ্যতের পুরুষ নেতা কিংবা শোষক, তাকেই সে সৃষ্টি করছে, কেননা ওই শক্তিতে, যে কিনা সে আবার তাকে হয়তো মা হিসাবে কিছুটা দেখবে। এখানে একটা স্বার্থের বিনুনি আছে, কেননা দেখে আসছে যে নারী, যে পুরুষ এই সমাজে পুরুষেরাই শেষ তক দেয়, এইটা তো একটা বিদ্যা, লার্নিং প্রসেস। এই লার্নিং প্রসেসটা এরকম ইমব্যালেন্স বলেই আমাদের সমাজের বেশিরভাগ নারী তখন ওইটার পক্ষে থেকে তার পুত্রকেও সেভাবে শক্তিমান করতে পছন্দ করে। কিন্তু এটাও সত্যি, দিন বদল হচ্ছে। এটা ব্যক্তি রেফারেন্স না হওয়াই ভালো। তারপর আমি বলি, আমি যখনই আমাদের বাসায় মেহমানরা আসে, ডিনার সেট কিংবা দুপুরের খাবার যা কিছু থালাবাটি সত্যি, সত্যি পুরোটা আমি ধুই। তবে ঘটনা তখন যেটা ঘটে, যেটা বলবার জন্য বলা, আমার অন্য বন্ধুরা, বান্ধবীরা এসেছে, তখন ওরা না ওদের বরদেরকে বলে, "ধরো, ওদেরকে ধরে কিচেনে নিয়ে যাও। দেখো মুর্শেদ ভাই কিভাবে এই মানুষটা এগুলো করে, আর তোমরা নবাবজাদারা এটা ছুঁয়ে দেখতে পছন্দ করো না।" তো তার মানে তবে আমি যেদিন আপনার বাসায় গিয়েছিলাম, আপনি এবং ভাবি আমাকে দাওয়াত দিয়েছিলেন, ওই দিন যদিও আমি সমুদয় যা কিছুই হচ্ছিল ওখানে পুরো ব্যাপারটার ভাবির নিয়ন্ত্রণে ছিল এবং ওনাকেই পরিচালনা করতে দেখেছি আর কি। আতিথেয়তাটা কমপ্লিটলি ওর খাতে থাকে। এখানে মানে না, এটা ব্যক্তি আলোচনা হয়ে যায়। তবুও বলি, আমাদের ভাগ-বাটোয়ারাটা যথেষ্ট আ সুষম এই জায়গাটায় মেহমান এলে। হ্যাঁ? একদিকে চাপ পড়ে না। এখানে অনেকগুলো মানে জব ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে? তো
আমি আমারটা বেশি বলতে যাওয়াটা একেবারেই খুব বেমানান। আমি যেটা বলতে চেয়েছি, অন্য বন্ধুদের যখন ধরে এনে দেখাবার একটা প্রক্রিয়া থাকে, তখন তার মানে বুঝে নিতে হবে যে এইখানে একটা ব্যালেন্সটা কম আছে। এই জায়গাটায় আমরা পুরুষতান্ত্রিকতার মানসিকতাটা বহন করে চলছি, এটা সত্য। কিন্তু কোথায় আলোটা ফেলবার, কোথায় বেগম রোকেয়াকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার, সেটা হচ্ছে যে প্রাসঙ্গিকতাটা। তার যে এখনকার সময়টায় আমার মনে হয় তাকে আরো বেশি তার লেখাগুলোকে প্রকাশ করা দরকার, এগিয়ে আনা দরকার, নানা মাধ্যমে প্রচার করা দরকার। আমি একটা জিনিস লক্ষ্য করি, যারা নারীবাদী হিসেবে নিজেদেরকে বলেন এই সময়টায়, তাদের গুটি কতক মানুষ আছেন বেগম রোকেয়ার রেফারেন্স দিয়ে লেখেন, বাকি কাউকে আমি লিখতে দেখি না, বাংলাদেশে আমি দেখি না লিখতে। তো সেই জায়গাটায় যদি তারা লিখতেন, মানে আমরা পুরুষরা অবশ্যই লিখবো, লিখতেই পারি, মানে আমি এমনটা বলতে যাচ্ছি না যে বেগম রোকেয়ার কথা শুধু নারীবাদী লেখিকারা লিখবেন, কিন্তু তাদেরকেও তো এগিয়ে আসতে হবে। না হলে বেগম রোকেয়া যে আলোটা দিতে চেয়েছেন ওই সময়ের অনেক অগ্রণী মানুষ হিসেবে, সেই জায়গাটা তো সত্যিকার ভাবে এগিয়ে যাবে না। এগোতে গেলে উনি যা বলতে চেয়েছেন, মানে সুলতানার স্বপ্ন, এক্সট্রিম ইউটোপিয়ান জায়গাটায় না পৌঁছাতে গেলেও অনেকটা পথ যদি আমরা পাড়ি দিয়ে, মানে মরুভূমির অনেকটা অঞ্চল যদি জলসিঞ্চন করে ওখানে সবুজ গাছপালা গজানো যায়, সেটাই হচ্ছে সফলতা। আমার মনে হয় আমাদের আলোচনার ফোকাস জায়গাটা কোনটা, আমরা কোথায় পৌঁছতে চাই, তাই না? যে বেগম রোকেয়া অ্যাপ্রিসিয়েট করা তার বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে, তার সৃজনশীল জায়গাটাকে, তার চিন্তার যে অসীম ক্ষমতা সেইটাকে, কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনের পাশাপাশি মূলত আমাদের যেতে হবে সেইখানটায় যে আমাদের আগামী প্রজন্ম এখান থেকে কি নেবে। তো কি নিতে গেলে যে প্রক্রিয়া নেওয়া উচিত, সেই প্রক্রিয়াটা কি চলমান, নাকি ব্যাহত হয়ে আছে, নাকি এটাকে কোনোভাবে যত্ন নেওয়া হয় না? আমার মনে হয় সিংহভাগভাবে যত্ন নেওয়া হয় না। বাংলাদেশে রংপুর জেলায় বেগম রোকেয়া ইউনিভার্সিটি আছে। আমি কখনো দেখিনি, এত বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয়টির তৈরি হওয়ার, সেই প্ল্যাটফর্ম থেকে বছর জুড়ে কোনো না কোনো আয়োজন করা আলোচনার, অথবা ওই যে ফাংশনাল কথাটি আমি ভুলতে চাই না কখনো, প্রায়োগিক কিছু কর্মকাণ্ড যেটা দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই কথাটি যে বেগম রোকেয়া পুরুষের সাথে নারীর সমতা চেয়েছেন, সেটা হচ্ছে শিক্ষা, তার সাথে অর্থনৈতিক, তার সাথে প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক। এই ঘাটতি এখনো আছে। সেই জায়গাটায় আমাদের সোচ্চার হওয়ার অবশ্যই সময়, সব সময় এখনো সময়, এই মুহূর্তে এটা নিয়ে বলবার। বেগম রোকেয়া তো তার সময়টাতে যেহেতু নারী শিক্ষার কোনো চলই ছিল না, তো উনি তার বড় ভাইয়ের সহযোগিতায় পড়াশোনা করতেন এবং মোটামুটি রাতে মোমবাতির কাঁপা কাঁপা আলোয় একটু লুকিয়ে লুকিয়েই তাকে পড়তে হতো। এটাকে অনুসরণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কলিমুল্লাহ এই করোনাকালই কিছুকাল আগে উনি ওই মধ্যরাতে একটা ক্লাস আহ্বান করেছিলেন এবং যদিও ডিজিটালি ক্লাসটা নিতে চেয়েছিলেন। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিল যে অধ্যাপক কলিমুল্লাহ বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাতে ওই মোমবাতির কাঁপা কাঁপা আলো না হলেও ডিজিটালি একটা ক্লাস নিতে চেয়েছিলেন। যা হোক, এখন অধ্যাপক বল্লরী সেনের কাছে যেতে চাই আমাদের অনুষ্ঠানে। আমি এখানে দুটো লাইন না বলেই থাকতে পারলাম না। আমি জানতাম। হ্যাঁ, কারণ যখন আমাদের সমাজে এমন একটা বিষয় আসে, এমন কিছু দুর্নাম, মানে কিরকম, যে এমন কিছু রেফারেন্স আসতে পারে না যেটা দিয়ে মহৎ কোনো কর্মকাণ্ডকে আমরা স্বীকৃতি দেওয়ার জায়গায় হাঁটতে চাই। সুতরাং ভাইস চ্যান্সেলর প্রফেসর কলিমুল্লাহ আমার ঘনিষ্ঠ বন্ধু। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের যাবতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছিল ওনার যে সময়টা ছিল ভাইস চ্যান্সেলর হিসেবে, সেই সময়টার উনি 98% দিন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। হঠাৎ স্টানবাজি দিয়ে কিছু হবে না। আমার কথা হচ্ছে, যেটা আমি এখনো বলছি, বলবো, আগামীতেও বলবো, সবসময় বলবো, যে ধারাবাহিকতা হচ্ছে মূল। সুতরাং উনি একজন ভাইস চ্যান্সেলরই হোক,
একজন শিক্ষার্থী হোক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হোক, নারী অথবা পুরুষ, যদি বেগম রোকেয়াকে তার যে বলাটা, তার যে দর্শনটা মানবতাবাদ এবং নারীকে পুরুষের সমতায় আনার যে বার্তা, সেটাকে চর্চার ধারাবাহিকতা না থাকে, তাহলে আমি একটু কার্পণ্যই প্রকাশ করব কোনো কিছুকে গ্রহণ করতে কিংবা সাধুবাদ জানাতে। আমি সমালোচনা করতে বাধ্য হলাম, কারণ আমাদের যারা শ্রোতা দর্শক বাংলাদেশের অনেক মানুষ যুক্ত হবেন, শুনবেন, তারা তখন ভাববেন যে আমরা আসলে জ্ঞান পাপী, দেখেও সত্যটা বলি নাই। এই অন্যায়টা আমি করতে চাই না আমার জায়গা থেকে। এখন আমরা তাহলে, ধন্যবাদ মুর্শেদ ভাই, এখন আমরা আমাদের তো সময় আছে 4 মিনিট মতো মাত্র। বলছেন হ্যাঁ, ওনার কথা শুনেই শেষ করি আজ। যে আপনি জানেন যে মাতৃতান্ত্রিক সমাজ ছিল আগে, তারপরে ভারী জিনিসপত্র উত্তোলন বা এই অজুহাতে ধীরে ধীরে পুরুষরা রাজনীতি করে সেই মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই পুরুষতন্ত্র তৈরি করেছিল, মানে ক্ষমতা দখলের একটা ব্যাপার চলেছিল। তো এখন আবার একটা ক্ষমতা দখলের চেষ্টা বা পুনর্দখলের চেষ্টা হয়তো নারীরা করে থাকেন। যেমন সরি, দুঃখিত, বেগম রোকেয়ার মতিচুরে আমরা দেখছি যে উনি সমান অধিকারের কথা বলছেন, কিন্তু সুলতানার স্বপ্নেও কিন্তু আবার একটা লেডি ল্যান্ডের স্বপ্ন দেখে। তো এটারই একটা আমি বলতে চাচ্ছিলাম যে এর ভারসাম্যটা আপনি কোথায় দেখেন এই দুটো চিন্তার? আপনার মনে হয় এটা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোকেয়া যেটা বলছেন নানা জায়গায় প্রবন্ধেও বলেছেন যে মেয়েদের এই হাতে চুড়ি, এইসব এইগুলি তো বেরি, এই বেরি পরিয়ে পুরুষ তাকে অন্তঃপুরে ওই সৌন্দর্যের একটি তথাকথিত প্রচলিত গতে বাঁধা মূর্তি করে রাখছে। উনি এখানেও সেটা বলেছেন, যেরকম অবাধ বাণিজ্যের কথা বলেছেন, সেটা খুব আশ্চর্য একটা জায়গা। এই অবাধ বাণিজ্যের কথাটা কিন্তু আমরা যখন বঙ্কিমচন্দ্রে পাই, বড় বাজার, কমলাকান্তের দপ্তর, আর এখানে পাচ্ছি, আমার তো মনে হয় এই দুটি টেক্সট খুব খুব আশ্চর্যভাবে একটা সোশিও কালচারাল থিওরি, সেটার একটা বলা যেতে পারে কন্ট্রারি একটা জায়গা, এবং প্রতি উত্তর হিসেবে অবাধ বাণিজ্যকে কিভাবে চাইছেন এই জায়গাটা একটা নতুন করে ভাবার বিষয়, যেটা আমরা সেভাবে পড়ি না, সুলতানাস ড্রিমও সেভাবে আমরা পড়ি না। আরেকটা বলছেন যে ওই গয়নাগাটি পরিয়ে রাখা সেটা আভরণ হিসেবে নারী সেগুলি পড়ছে, কিন্তু আসলে সে দেশের কাজ করছে না। এই যে দেশের কাজ করা, কিন্তু তথাকথিত জাতীয়তাবাদী আন্দোলনের যেটা আপনি ওখানে বলছিলেন যে স্টান্ট, এই স্টান্ট দেওয়ার ব্যাপারটা, যেটা রবীন্দ্রনাথও ভীষণ অপছন্দ করেছেন, এবং রবীন্দ্রনাথ সেইখান থেকে মানে বঙ্গভঙ্গ বিরোধ, তার পরবর্তী ধাপে পলিটিক্স থেকে বেরিয়ে এলেন, যেখান থেকে ঘরে বাইরে লিখছেন, এবং ঘরে বাইরের যে নিখিলেশ, এই নিখিলেশ চরিত্রটি তো সন্দীপের যে বিরুদ্ধতা করছে, সন্দীপের আইনটা রবীন্দ্রনাথ মানতে পারছেন না, কিন্তু সেই সময় তো সন্দীপের আইনটাই সকলে মানছেন। তো ওই জায়গায় এখানেও কিন্তু খুব খুব স্পষ্ট করে একটা স্থিতাবস্থা, যেটা নারীকে কেমন ভাবে চাইছেন এবং পুরুষের পৌরুষকে কেমন ভাবে চাইছেন। আমার মনে হয় এইটা খুব খুব পরিমিত ভাবে, খুব যুক্তিযুক্ত ভাবে আমরা গ্রহণ করতে পারি। এখানে কোনো আবেগ নেই, এখানে অতি ভাষণ নেই, এখানে নিজে নারী হিসেবে বাকি নারীদের হয়ে একটা পৃষ্ঠপোষকতা করছেন তাও নেই। সেই জায়গায় কিন্তু আমরা কেবল ওনাকে ফেমিনিস্ট বলছি, কিন্তু ওনাকে ওমানিস্ট বলা উচিত। এবং এই নারী কেন্দ্রিকতা 19 শতকের প্রথম নারী কেন্দ্রিক টেক্সট হিসেবে সুলতানাস ড্রিমকে দেখা উচিত আমার মনে হয়, যেটা ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন তুলে ধরেছিলেন বলেই আজকে আমরা পাচ্ছি, এবং আমাদের কাছে পিডিএফটাও আছে, আমরা সকলেই পড়ে নিতে পারি। অতএব সেই জায়গায় আরো অনেক বেশি অ্যানালিসিস হওয়া উচিত এবং আলোচনা হওয়া উচিত, যেটা হয়তো মানে 10 ভাগের 1 ভাগ আমরা কেবল করেছি মাত্র। তো আজকে সেইটা খুবই ভালো লাগলো যে আপনি এটার সঙ্গে সহমত হলেন, মুর্শেদ ভাই এলেন এবং তিনিও কথা বললেন। আমার আগামী দিনে আমাদের স্বপ্ন হচ্ছে যে এই সুলতানার স্বপ্ন নিয়ে আরো অনেক বেশি চর্চা হোক, এবং বহুস্তরীয় যে ভাবনাগুলি আজও আমরা আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তিগত নানাভাবে এটা থেকে আমরা কিন্তু ভাবনা নিতে পারি, রস নিতে পারি,
যেটা উনি করে গেছেন বা বলে গেছেন, যেটা বিজ্ঞানের চেয়েও অনেক আগে সাহিত্যে উনি সেই স্বপ্ন দেখে গেছেন। এটা কেবল একজন মেয়ের স্বপ্ন নয়, একজন যুক্তিবাদী বৈজ্ঞানিকের স্বপ্ন, একজন মেধাবী দার্শনিকের স্বপ্ন। সেই স্বপ্নটা কিন্তু কেবল ইউটোপিয়া নয়। আজকে আমরা যখন বিমান চড়ে যাই, সেটা উনি তো সেই সময় বায়ু সংকটের কথা বলছেন, এবং আমরা তো বুঝতে পারছি যে যখন সৌরকরের কথা বলছেন বা এই হাইড্রোজেন বেলুনের কথা বলছেন, সে সময় প্রত্যক্ষ হাইড্রোজেন বেলুনের কোনো চল নেই। সে সময় উনি এই কথাগুলি বলছেন। সেটা আলাদা করে একজন চিন্তাবিদ, দার্শনিক এবং হলিস্টিক অ্যাপ্রোচে তিনি বিশ্বকে যেভাবে দেখছেন, সেইভাবেই উনি নারীকেও দেখেছেন। সেটা সত্যি খুব আলাদা করে আলোচনার যোগ্য আমার মনে হয়। ধন্যবাদ অধ্যাপক বলরি সেন, ধন্যবাদ মুস্তফা আহমেদ মুর্শেদ আজকের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।